আসসালামু আলাইকুম। আজ ৩রা মার্চ ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আর্মি চিফের সতর্কতার পরই অকল্পনীয় যা করলেন প্রবাসীরা। বিএনপি জামায়াত কে কত আসন দেবে ছাত্রদের পার্টিকে, চলছে জটিল সমীকরণ। জামায়াত নিয়ে মন্তব্য ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেনের, ডাক্তার শফিকের প্রতিবাদ। এবার বিস্তারিত। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের পর নড়েচড়ে বসেছেন প্রবাসীরা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে যেন বিপদে ফেলতে না পারে সেজন্য বিপুল রেমিটেন্স পাঠানোর উদাহরণ তৈরি করেছেন তারা। ফেব্রুয়ারির শেষ 2 দিন বাংলাদেশের 53 বছরের ইতিহাস ভেঙে দিয়েছেন প্রবাসীরা। তারা সরকারকে আস্থায় নিতে, অর্থনীতির চাকা সচল রাখতে এরকম বিরল উদ্যোগ গ্রহণ করেছেন। সদ্য গত হওয়া ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে 252 কোটি 80 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয়। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 31,094 কোটি টাকা, প্রতি ডলার 123 টাকা ধরে। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল 202 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে 9 কোটি ডলার বা 1110 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি 2024 থেকে 25 অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে 1849 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় 23.80% বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 1493 কোটি 50 লাখ মার্কিন ডলার। চলতি 2024-25 অর্থবছরের জুলাইয়ে রেমিটেন্স এসেছে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার। আগস্টে এসেছে 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বরে 240 কোটি 41 লাখ, অক্টোবরে 239 কোটি 50 লাখ মার্কিন ডলার, নভেম্বরে 220 কোটি ডলার, ডিসেম্বরে 264 কোটি ডলার, জানুয়ারিতে 219 কোটি এবং ফেব্রুয়ারি মাসে 252 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর টানা 7 মাসে 2 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে নানা আলোচনা চলছে। জানা গেছে দলটি বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে। এর প্রাথমিক আলোচনাও হয়েছে আগে। তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিল। তবে বিএনপি থেকে শুরুতে 5 থেকে 7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপিকে জোটে নিতে 20 থেকে 25টির মতো আসন দিতে চায়, এমন আলোচনাও আছে। অন্যদিকে জামায়াত ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল শুরু থেকেই। জামায়াতও ছাত্রদের নতুন দল এনসিপিকে নিয়ে নির্বাচনী জোট গড়তে চায়। তবে এখনও এ নিয়ে দলটির পক্ষে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না। দলটির সূত্র জানিয়েছে, অন্যান্য ইসলামী দলসহ সমমনা আরও কিছু দল নিয়ে তারা বড় জোট করতে আগ্রহী। এক্ষেত্রে নতুন দল যুক্ত হলে নির্বাচনী হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে জামাত নেতারা মনে করছেন। আরেকটি সূত্র জানিয়েছে, জামাতের সঙ্গে এনসিপির জোট গঠনে আলোচনা থাকলেও দলটি কতটি আসন এনসিপিকে ছাড় দেবে এ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়। তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায়। এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হতে এখনও অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায়। সে সময় যে কারো সঙ্গেই জোট হতে পারে। উল্লেখ্য, গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর তারা জনচাহিদা অনুযায়ী নানা সংস্কার কাজে হাত দেয়। কিন্তু কয়েক মাস থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনের জন্য সরকারকে চাপে রেখেছে।
সরকার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক প্রতিবেদনে এ খবর জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি, সেখানেই আমার শিক্ষা জীবন শুরু হয়। ঢাকা ছাড়াও আমার পূর্বপুরুষের ভিটা মানিকগঞ্জে প্রায়ই যেতাম। মায়ের দিক দিয়ে বিক্রমপুরের সোনারঙেও গিয়েছি। এই জায়গাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা নিয়ে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি এবং অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখা হয়েছিল। আমি চাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চর্চা অব্যাহত থাকুক। তিনি বলেন, বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার যে ধারা আছে সেটি বজায় রাখা উচিত। কোনো নির্দিষ্ট দলকে একপাশে ঠেলে দেওয়া উচিত নয়। আমি আশা করি বাঙালির স্বাধীনতা ও বহুত্ববাদ বজায় থাকবে এবং ভবিষ্যৎ নির্বাচন অতীতের চেয়ে আরও নিরপেক্ষ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অমর্ত্য সেন বলেন, তিনি আমার পুরনো বন্ধু এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন। যখন কেউ হঠাৎ রাষ্ট্র ক্ষমতায় আসে তখন তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ডক্টর ইউনূসও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশে ইসলামিক দল রয়েছে, এখন হিন্দু দলও আছে। তবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস তার দক্ষতা দিয়ে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সংখ্যালঘুদের ব্যাপারে ভারতীয় গণমাধ্যমের প্রচারণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে অমর্ত্য সেন বলেন, সংখ্যালঘু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন এবং জামাতের মতো দলগুলোকে নজরদারিতে রাখে। তবে দুঃখজনকভাবে ভারতেও মসজিদে হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলা হোক বাংলাদেশে বা ভারতে বন্ধ হওয়া উচিত। তবে অমর্ত্য সেন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেনি, যা অত্যন্ত ইতিবাচক। অমর্ত্য সেন মনে করেন, বাংলাদেশ কঠিন সময় পার করলেও এখানে আশার আলো রয়েছে। তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহত হইনি। নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিবাদ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো করে কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না। রমজানে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে যখন নিত্যপণ্যের দাম কমে যায় তখন বাংলাদেশে হয় ঊর্ধ্বমুখী। আরব দেশগুলোতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এই মাসে ছাড় মূল্যে পণ্য বিক্রয় করে। সুপারমার্কেট, চেইন শপ থেকে শুরু করে ছোট ছোট দোকানেও চলে ছাড়ের প্রতিযোগিতা। কোনো প্রতিষ্ঠান খাদ্যপণ্যে 75% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে রমজান ও ঈদ উপলক্ষে ছাড় শুরু হয়েছে গত 9 ফেব্রুয়ারি থেকে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় তার এক ঘোষণায় জানিয়েছে,
রমজান ও ঈদ উপলক্ষে ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রি 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 3 এপ্রিল পর্যন্ত। এই ছাড় স্টোরগুলোর পাশাপাশি অনলাইন কেনাকাটায়ও মিলবে। অনলাইন প্রতিষ্ঠানগুলোর খাদ্যপণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যে 75% পর্যন্ত ছাড় দিচ্ছে। উপসাগরীয় মুসলিম দেশ কাতার রমজান এলেই প্রতিবছর দেশটির সরকারের পক্ষ থেকে আবশ্যকীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়, যাতে এসব পণ্যের দাম সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কাতার ভিত্তিক দ্য পেনিনসুলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবছর রমজান উপলক্ষে 1000-এর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এই পণ্যগুলো বিশেষ মূল্য ছাড়ে বিক্রি চলবে রমজান শেষ হওয়া পর্যন্ত। বড় খুচরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। যেসব পণ্যের দাম কমানো হয়েছে তার মধ্যে রয়েছে চাল, ময়দা, নুডলস, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া দুধ ও কনডেন্স মিল্ক, রান্নার তেল, মাখন, পনির, জুস, চিনি, কফি, লবণ, খেজুর, বোতলজাত পানি, টিস্যু পেপার, ডিটারজেন্ট, পাউডার, লেবু, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, টমেটোর পেস্ট, চা, ঘি, খামির, ব্যক্তিগত স্বাস্থ্যপণ্য, আবর্জনা ব্যাগসহ আরও অনেক কিছু। দেশটিতে মূল্য ছাড়ের পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান ফ্রিতেও খাবার বিতরণ করে। কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ভোক্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কেনাকাটা করার আহ্বান জানিয়ে বলেছে, বিক্রেতারা ছাড় মূল্যে পণ্য দিচ্ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভোক্তার এক্ষেত্রে নিয়মের লঙ্ঘন পেলে সেসব অভিযোগ যেন মন্ত্রণালয়ের অফিসিয়াল চ্যানেলে জানায়। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি উদ্যোগের ফলে এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের 644টি বৃহৎ সুপারমার্কেট 10,000 পণ্যে 50% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এছাড়া দেশটির অন্যতম বৃহৎ সুপার শপ লুলু হাইপার মার্কেট তাদের 5,500 পণ্যে 65% পর্যন্ত ছাড় দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই প্রতিষ্ঠানটির 600 শাখা রয়েছে। সিলেটে চাঁদাবাজি, অপহরণ সহ নানা অভিযোগে বহিষ্কৃত সিলেট মহানগর যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাধব সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত 28 ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামনে থেকে কাজল মিয়া নামের এক হকারকে তুলে নিয়ে যান মাধব। জিন্দা বাজারে নিয়ে ওই ব্যবসায়ীকে ভয় দেখিয়ে 16,500 টাকা চাঁদা আদায় করেন। পরে তাকে মারধর করে আরও 30,000 টাকা দাবি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ হকাররা। গত শনিবার ব্যবসায়ী কাজল চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে থানায় মামলা করেন। পুলিশ শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাধবকে গ্রেপ্তার করে। কুমিল্লার দেবিদ্বারে ঠিকাদারি বিল তুলতে যাওয়া আব্দুল ওয়াহেদ সরকার নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রোববার বিকেলে দেবিদ্বার পৌর ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। আটক আব্দুল ওয়াহেদ সরকার দেবিদ্বার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দেবিদ্বার গ্রামের পুরাতন বাজার এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। ওই হামলায় যুবলীগ নেতা ওয়াহেদ জড়িত ছিলেন। পেশায় ঠিকাদার যুবলীগ নেতা ওয়াহেদ রোববার বিকেলে দেবিদ্বার পৌরসভায় ঠিকাদারি কাজের বিল উত্তোলন করতে যান। এ সময় পৌরসভা বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। দেবিদ্বার থানা পুলিশের ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বিএনপির নেতাকর্মীরা যুবলীগ নেতা ওয়াহেদকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার সকালে তাকে ছাত্র জনতার উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জীবনের প্রয়োজনে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। যারা
ঝুঁকি নিতে ভয় পান তারা নিজের অজান্তেই নতুন ঝুঁকির মধ্যে পড়ে যান। ধরুন আপনার কোনো সমস্যা হয়েছে, তার সমাধানের জন্য ঝুঁকি নেবার প্রয়োজন, কিন্তু এই ঝুঁকির ভয়ে আপনি যদি উদ্যমী না হন, তাহলে সামনে এমন কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারেন যেটা আপনার জীবনে বড় ঝুঁকি তৈরি করবে। সুতরাং কথায় আছে না, নো রিস্ক নো গেইন। সুতরাং ঝুঁকি নিন এবং জীবনের সফলতাকে ছিনিয়ে আনুন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। রোজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সূর্যোদয় এবং সূর্যাস্ত। স্ক্যান্ডিনেভিয়া তথা উত্তর ইউরোপের 3 দেশের মধ্যে 2 দেশ নরওয়ে ও সুইডেনে ভৌগোলিক অবস্থানের কারণে রোজা দীর্ঘ হয়। এসব দেশে 20 থেকে 22 ঘন্টাও রোজা রাখতে হয়। তবে চলতি বছর পবিত্র রমজান মাসে গ্রিনল্যান্ডের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখেন। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে দেশটির মুসলমানরা এবছর 19 ঘন্টা 57 মিনিট অর্থাৎ প্রায় 20 ঘন্টা রোজা রাখছেন। 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টা পানাহার করবেন তারা। খবর আল জাজিরার। গ্রিনল্যান্ডের পর বিশ্বে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে রোজা রাখবেন আইসল্যান্ডের মুসলমানরা। তারা রোজা থাকবেন 19 ঘন্টা 56 মিনিট। এর পরের অবস্থানে রয়েছে ফিনল্যান্ড 19 ঘন্টা 9 মিনিট, সুইডেন 18 ঘন্টা 58 মিনিট, স্কটল্যান্ড 18 ঘন্টা 36 মিনিট। পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন বিশ্বের সব মুসল্লি। ইসলামের সূতিকাগার সৌদি আরবে চলছে তৃতীয় রমজান। বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে, আবার কোথাও কোথাও সূর্য কখনো উদিত হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়ে রোজা রাখেন। পৃথিবীর এমন কিছু দেশও আছে যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে হয়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.change.tv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।